এই জন্য আমরা ঢাকা শহরের ভোটের রেজাল্টে কিন্তু জামাতকে বেশ বড় ধরনের চমক লাগাতে দেখেছি। বিএনপি একটা মানে এক ধরনের আবহাওয়া তৈরি করতে চাচ্ছে, তো কিন্তু জামাত যখন মানে বিরোধী দলে আসলো তখন তারা ডেপুটি স্পিকার না নিয়ে কার্যত তাদের যে কথাটা ছিল, এবং এই ক্ষেত্রে কলকাঠি নাড়ছে রেজওয়ানা হাসানের কথা বলা হয়, পরবর্তীতে খলিলুর রহমান যুক্ত হলো তার কথা বলা হয়, কিন্তু ওই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে আমরা পারিনি। যে পল কাপুর মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তিনি ঢাকা সফর করে গেছেন এবং তিনি এটি জামাতের কাছে জানতে চেয়েছেন সংসদের বিরোধী দলের ভূমিকা কি হবে, ডেপুটি স্পিকার পদ নিয়ে আমরা যে কথা বলছিলাম সেটি নেবে কিনা, এই বিষয়েও নাকি আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। মোস্তফা ফিরোজ, আপনার কাছে আসলে একটু মোটা দাগে জানতে চাই যে তিনি আসলে কি বার্তা নিয়ে আসলেন এবং তিনি এই রাজনৈতিক দলগুলোকে কি বার্তা দিয়ে গেলেন? ভারত আমাদের পাশের একটা দেশ, যেখানে 4000 বেশি কিলোমিটার বর্ডার আছে আমাদের, সুতরাং ভারতের যে অবস্থান সেটাও তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যে জামাত অ্যাকসেপ্ট নাও করতে পারে, কারণ ধরেন শুরুতেই যখন সংবিধান সংস্কার পরিষদের শপথ হলো, বিএনপি সেটা নিল না, জামাত নিল। মানে জামাত নেওয়ার আগেই বলেছিল যে তারা যাবেই না, সব মানে সংসদেই যাবে না, কিন্তু পরে ঠিকই আসলে জামাত গেছে। আমি শুরু করতে চাই যে প্রশ্নটা দিয়ে, আসলে কয়েকটা বিষয়ে ছোট ছোট করে কথা বলতে চাই। যে প্রথমে যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে জামাত ইসলামী থেকে মানে অফার করা হয়েছে বা তাদেরকে প্রস্তাব করা হয়েছে, যেটিকে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন এটিকে বিএনপির উদারতা। অন্যদিকে জামাত আবার বলছে যে একজন ডেপুটি স্পিকার দিতে চাইলে সেটি বৈধ হবে না, সংবিধান অনুযায়ী দিতে হলে লিখিত প্রস্তাব দিতে হবে, তারপরে তারা বিবেচনা করবে। দুইটা দিক থেকে আপনাদের কাছে জানতে চাই। মোস্তফা ফিরোজ, আপনার কাছ থেকে শুরু করি, যে এটা কি বিএনপির উদারতা? আবার অন্যদিকে জামাতও কি এই আপার হ্যান্ডে আছে যে তারা আসলে বিবেচনা করবে, লিখিত প্রস্তাব পাঠালে দেখবে, আলোচনা করবে? মানে এই অবস্থানে কি দুই দলের অবস্থানটা আপনার কাছে একটু জানতে চাই মোস্তফা ফিরোজ। দুই দলই আসলে খেলছে। বিএনপি একটা মানে এক ধরনের আবহাওয়া তৈরি করতে চাচ্ছে এটার মধ্য দিয়ে, যে আমরা তো ওই যে ঐক্যমতের সরকার, জাতীয় সরকার, যেটা নির্বাচনের আগে আমরা বলছিলাম, সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। সেই কারণে এই যে রাষ্ট্রপতিকে সবাই সরাতে চাইছে, এই জামাত এনসিপি আমরা সরাইতে দেইনি। তারপরে যে রাষ্ট্রপতি হচ্ছে শেখ হাসিনার রাষ্ট্রপতি, তো এখানেও একটা উদারতা। আবার অন্যদিকে জুনায়েদ সাকি, নুরুল এদেরকে কয়েকজনকে নিয়ে সেটাও আবার এক ধরনের মানে জাতীয় সরকারের রূপ দেয়া। পার্লামেন্টে ডেপুটি স্পিকারের পদ দিয়ে বিএনপি সবাইকে একটু টোপ দিয়ে দিয়ে এক ধরনের দুর্বল করে রাখার একটা হয়তো কৌশল, রাজনৈতিক কৌশল। তো জামাত এই কারণে একটু বেকায়দায় পড়ছে। জামাত নিজেই খুব আগ বাড়ায় গেছিলেন তারেক রহমানের সঙ্গে দেখা করতে, দেখা ফিরে এসে তিনিই বলছেন যে জাতীয় সরকার। তখন তারেক রহমান বলছিলেন যে না, আমরা জাতীয় সরকার না, আমরা একাই কনফিডেন্ট যে আমরা একা সরকার গঠন করতে পারবো। তো কিন্তু জামাত যখন মানে বিরোধী দলে আসলো তখন তারা ডেপুটি স্পিকার না নিয়ে কার্যত তাদের যে কথাটা ছিল যে জাতীয় সরকার সবাই মিলে করবো, তা সবাই মিলে ঠিক আছে সরকারে হলো না। তো পার্লামেন্টে যদি হয়, একটা ডেপুটি স্পিকারের পদ তো গুরুত্বপূর্ণ পদ, যদিও সংবিধানে কি ডেপুটি স্পিকার আছে কিনা লিখিত আমার ঠিক জানা নেই, শুধু স্পিকার আছে। ডেপুটি স্পিকার হয়তো একটা বানানো পদ, তবুও অফার তো একজন থাকতে পারবেন ডেপুটি স্পিকার, জুলাই সনদ বলছে দুইজন থাকতে পারবে, দুইজন হতে হবে ডেপুটি স্পিকার, একজন সরকারি দল থেকে, একজন বিরোধী দল থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে তো অনেক কিছুই করা যায়, ইচ্ছা করলে 10 জনও বানায় ফেলতে পারে। আচ্ছা, যাই হোক, এটা দেওয়ার মধ্য দিয়ে, প্রস্তাবটা দেওয়ার মধ্য দিয়ে ওই যে জামাতকে একটু বেকায়দায় ফেলা। আর জামাত দেখতেছে এটা যদি আমি গেলি তাহলে তো আমি মানে আমি যে বিরোধী দল সেটা তো আর ঠিক বুক ফুলায় বলতে পারবো না, তখন আমার অবস্থা হবে জাতীয় পার্টির মতো। তো সেই কারণে জামাত এখন একটা মাইন্ডকে চিপার মধ্যে পড়ছে। ফলে সে ডেপুটি, সে তার নিজের কথা অনুযায়ী যে জাতীয় সরকার চলেন সবাই মিলে দেশ গড়ি, একটা লক্ষ্য অর্জন পর্যন্ত আমরা একসঙ্গে থাকি, সেই জায়গা থেকে তো থাকলো না। যেমন তারা শুক্রবারই ভোট চোর তারেক রহমান, এইভাবে স্লোগান দিছে, খুব আগে ভাগে দিল। যেটা বলা হতো শেখ হাসিনাকে ভোট চোর, সেটা বলছে তারেক রহমান ভোট চোর। সেই স্লোগান দিচ্ছে, তার মানে তারা একটা বিরোধী একটা আবহাওয়া তৈরি করতে চাই বলে ডেপুটি স্পিকারের পদটা নিচ্ছে না। না নেওয়াতে তারা যে আগে যে কথাটা বলছিল যে জাতীয় সরকার গঠন করার একটা প্রস্তাব, সেই জায়গা থেকে কিন্তু সরে গেল।
জামাতের এত বেশি শিফটিং নানান জায়গা থেকে, শুধু তারা শিফট করতেছে, কোনো জায়গায় কিন্তু স্থির থাকতে পারতেছে না। এটা হচ্ছে তাদের রাজনীতির একটা দেউলিয়াত্ব, কারণ তারা হলো হলো একটা ইসলামিক স্টেট করার কথা তাদের নীতি আদর্শ অনুযায়ী, কিন্তু করে গণতান্ত্রিক রাজনীতি, এটাও মেলে না। মুক্তিযুদ্ধ স্বাধীনতার ব্যাপারে তাদের এখন কোনো পরিষ্কার কোনো ধারণা নেই। নারী স্বাধীনতার নাম করে তারা 5 ঘন্টার কথা বলে একটা মানে হোঁচট খাইলো, সব মিলে হোঁচটের মধ্যে আছে। তো আমার ধারণা যে বিএনপিও একটা তাদেরকে একটা হোঁচট খাওয়ানোর জন্য এই প্রস্তাবটা দিয়েছে, কিন্তু জামাত এটা অ্যাকসেপ্ট না করলে বিএনপির কিন্তু এটা কৌশলগতটা জয়। তারা বলতে পারবে যে দেখো আমরা আপনি কি মনে করেন জামাত আসলে, আপনি কি মনে করেন এটা যে জামাত অ্যাকসেপ্ট নাও করতে পারে? কারণ ধরেন শুরুতেই যখন সংবিধান সংস্কার পরিষদের শপথ হলো, বিএনপি সেটা নিল না, জামাত নিল। মানে জামাত নেওয়ার আগেই বলেছিল যে তারা যাবেই না, সব মানে সংসদেই যাবে না, কিন্তু পরে ঠিকই আসলে জামাত গেছে। তেমনি আসলে এখানেও ডেপুটি স্পিকার পদ নেব না বা বৈধ হবে না, বিবেচনা করব, আলোচনা করব, কিন্তু ফাইনালি নেবে নাকি নেবে না, কি মনে হয়? এই তো এখন তো জামাতের উপরে তো কোনো ভরসা করা যাচ্ছে না। তাদের তো এক এক সময় এক এক রকম কথা, শেষ মুহূর্তে বলবে যে আমরা বৃহত্তর স্বার্থে আমরা এটা নিলাম, এটাও বলতে পারে। মানে এত মানে অস্থিরতা, যেটা বরং এই ধরনের অস্থিরতা সাধারণত খুব যারা ক্যাডার ভিত্তিক দল করে তাদের মধ্যে কিন্তু একটা স্থিরতা থাকে, কিন্তু উল্টা দেখা যাচ্ছে যে এগুলি মানে গণতান্ত্রিক রাজনৈতিক দল মানে মাস অর্গানাইজেশন, তাদের মধ্যে এক ধরনের ইয়ে থাকে, শিফটিং থাকে, ট্রেন্ড থাকে। বরং দেখা যাচ্ছে যে এখানে বিএনপি খুব কৌশলে কিন্তু স্টেপ বাই স্টেপ আগাইতে আগাইতে, তারা প্রথমে যেটা বলছে যে আমরা কনফিডেন্ট আমরা একাই সরকার গঠন করতে পারবো, তাই হয়েছে। কিন্তু তারা কিন্তু ওই জামাত যেহেতু জোট করলো বলে তারাও ভয় পেয়ে যে আসেন সবাই মিলে আমরা জোট করি, ওটা কিন্তু করেনি। যদি করতোই তাহলে কিন্তু আসম আব্দুর রব ছিটকে পড়তো না, মাহমুদুর রহমান মান্নার এই অবস্থা হতো না, কর্নেল ওলি চলে যেত না, করতে পারতো, কিন্তু করেনি, তারা কনফিডেন্ট ছিল। তো ফলে বরং বিএনপি দেখা যাচ্ছে খুব স্থির ভাবে ধীরে সুস্থে এগোচ্ছে, অন্যদিকে অস্থিরতা দেখা যাচ্ছে তাদের মধ্যে। তারা আন্দোলন করলো, ঐক্যমত্য ছিল, তখন তারা আন্দোলন করে বসলো। কার বিরুদ্ধে এটা অজানা, লক্ষ্য কি, কার মানে বিরুদ্ধে আন্দোলন করে কে করবে। এখন বলতেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ভোট চোর। তো ক্ষমতায় কি ছিল তাহলে বিএনপি? ক্ষমতায় ছিল তো তাদেরই সরকার। ইউনূস সরকার তো এই মৌলবাদীদেরকে পৃষ্ঠপোষকতা করছে, এটা তো জামাত এনসিপির একটা ছায়া সরকার ছিল ইউনূস সরকার, এবং তার আমলে বাংলাদেশের জঙ্গিবাদের একটা উত্থানের একটা প্রেক্ষাপট তৈরি করছে, যেটা নিয়ে এখনো রাষ্ট্র ভুগতেছে, সমাজ সোসাইটি ভুগতেছে। তো এই জঙ্গি দলের পৃষ্ঠপোষক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তো তাদেরই তো সরকার ছিল। তো তারা নির্বাচন করলো, তো সেই নির্বাচন করে দেখা গেলো বিএনপি জিতলো। তো এখন তারা কার বিরুদ্ধে করলো? বিএনপি যদি ক্ষমতায় থাকতো, যেমন শেখ হাসিনাকে বলা হয় কেন, শেখ হাসিনা ক্ষমতায় থেকে নির্বাচন করছে বলে তাকে বলা হয় ভোট চোর। এখানে তো তারেক রহমান তো ক্ষমতায় থেকে নির্বাচন করেনি, সেটা যদি করতো তাহলে বলতে পারতো। এটা খুবই হাস্যকর একটা বিষয় হয়ে গেল। মানে এই জন্যই কি এখন বিশ্বাসঘাতক শব্দটা ব্যবহার করা হচ্ছে কিনা, যে বিশ্বাস ছিল একরকমের, ফলাফল হলো অন্যরকম, ফলে বিশ্বাসঘাতক। তারা বলছেন, মানে ডক্টর খলিলুর রহমানকে বলছেন বিশ্বাসঘাতক, মীর জাফর এই ট্যাগগুলো দিচ্ছেন। আমি আসি আবার আপনার কাছে, আমি দেখি আবু আলম শহীদ খান, আপনার মানে নেটওয়ার্কটা স্টেবল হলো কিনা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন জনাব আবু আলম শহীদ খান? জনাব আবু আলম শহীদ খান আমাকে শুনতে পাচ্ছেন? খুব লো শুনতে পাচ্ছি, বলেন একটু জোরে বলেন। আচ্ছা, শুনতে পান? আপনাকে আমি শুনতে পাচ্ছি, যদিও মানে আপনার ছবি ভালো আসছে না, ভিডিওটা ভালো আসছে না, কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি। আপনার কাছেও তাহলে ছোট্ট প্রশ্ন, বিএনপির উদারতা মনে করেন কিনা, আর জামাতও এই অবস্থায় আছে কিনা যে তারা আলোচনা করবে, বিবেচনা করবে, দেখবে, ভাববে, এই বিষয়টাই জামাতও আছে কিনা? আমি বলছি ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেয়ার যে প্রস্তাবনা বিএনপি দিয়েছে সেখানে। আমি একদমই শুনতে পাচ্ছি না, আমি আবার আচ্ছা আপনি তাহলে আবার দেখেন সংযুক্ত হবার চেষ্টা করেন, সেটি হয় কিনা। আমি আর তাহলে আরেকটা প্রসঙ্গে একটু জনাব মোস্তাফিরোজ আপনার কাছে যাই, যে এই যে আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বললেন, এখানে সম্প্রতি হঠাৎ করেই সৈয়দা রিজওয়ানা হাসান সাবেক উপদেষ্টা, তাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর রাজ সাক্ষী বলছে জামাতে ইসলামী। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখলেন? আসলে কি তার কথা থেকে মনে হচ্ছে, শুনেছেন নিশ্চয়ই তার সাক্ষাৎকারটি, যেহেতু এত আলোচনা, তিনি কি আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য দায়ী করার মতো, হবার মতো কোনো কথা বলেছেন? বড় অদ্ভুত কথা। আমরা জানতাম খলিলুর রহমান, রেজওয়ানা হাসান এগুলো সব হচ্ছে জামাতের লোক, যারা
সংস্কারের নাম করে, বিচারের নাম করে নির্বাচন প্রলম্বিত মানে কি? তাদের টার্গেট ছিল যে শেখ হাসিনার পুরো টেনিউরটা তারা এনজয় করবে। তো এখন তারা কিন্তু তারা জামাতের লোক, এটা কি করে বোঝা যাইতো? মানে জামাতের লোক কেন বলা হচ্ছে তাদের? মানে এটা কিন্তু বিএনপির অভিযোগ ছিল যে বেশ কয়েকজন উপদেষ্টা জামাতের পক্ষে কাজ করছে এবং তাদের কারণে এই ডক্টর ইউনূস নির্বাচন দিতে এই যে বিলম্ব করলো, এই কারণে। এই নির্বাচনটা তো মানে ওনার তো ক্ষমতায় আসার পর 6 মাসের মধ্যে হওয়ার কথা, সেটা টানতে টানতে তারা সংস্কারের নাম করে করছে। এবং এই ক্ষেত্রে কলকাঠি নাড়ছে, রেজওয়ানা হাসানের কথা বলা হয়, পরবর্তীতে খলিলুর রহমান যুক্ত হলো তার কথা বলা হয়, আসিফ নজরুলের কথা বলা হয়। তো এগুলি তো সবই তো তাদেরই লোক। এখানে বিএনপি ফেভারটা পাইলো কোথায়? বিএনপি যদি ফেভার পাইতো তাহলে তো সে 6 মাসের মধ্যে নির্বাচনটা আদায় করতে পারতো। কিন্তু তাহলে তো আবার ওই প্রশ্নটা আসবে, ফেভার নাই যদি পায় তাহলে খলিলুর রহমানকে কেন পররাষ্ট্রমন্ত্রী করা? মানে না, খলিলুর রহমানকে এটা হয়তো একটা এক্সট্রা ব্যাপার, তার মধ্যে হয়তো তার ইতিমধ্যে মার্কিন বাণিজ্য চুক্তি করা, আমেরিকার সঙ্গে হয়তো বিএনপির একটা নেগোসিয়েশনটা দৃঢ় করা, এসব ক্ষেত্রে হয়তো খলিলুর রহমানের একটা অবদান বা তাদের একটা পরামর্শ থাকতে পারে। সে কারণে হয়তো বিএনপি এটা গিলছে বা তারা নিজের স্বার্থ মনে করছে যে তারও তো একটা শক্ত বন্ধু দরকার। আর হাসিনা যেমন ছিল ভারত, তো সেই ক্ষেত্রে যদি খলিলুর রহমান আমেরিকাকে নিয়ে আসতে পারে বিএনপির পাশে, তো সেই কারণে হয়তো এটা গিফট করছে পররাষ্ট্র মন্ত্রীর পদটা, এটাও হতে পারে। এখন ভেতরে কি হচ্ছে আমরা তো জানি না। কারণ কিন্তু যদি তারা জামাতের আস্থাভাজন হয় তাহলে খলিলুর রহমান আমেরিকাকে নিয়ে আসতে পারবে, বিএনপি আস্থা রাখবে কোত্থেকে? জামাতের আস্থাভাজন মানুষের ক্ষেত্রে, বা যদি তাদেরকে জামাতের গন্ধ থাকে বা জামাতকে তারা প্রমোট করার চেষ্টা করে, বা একটু আগে বলছিলেন না যে নির্বাচনেও তারা জামাতের ইন্টারেস্টে কাজ করেছে নির্বাচন পেছানোর ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি, তাই যদি হয় তাহলে বিএনপি কিভাবে আস্থা রাখে এরকম একজন মানুষের প্রতি? না, বিএনপি মানে খলিলুর রহমানকে ঠিক ওই পলিটিক্যাল একটা এলিমেন্ট হিসেবে আর গণ্য করেনি। তার মনে করছে যে একটা কূটনৈতিক এলিমেন্ট যেটা তার বৃহত্তর স্বার্থে ক্ষমতা আসলে সে কাজে লাগাতে পারবে। কিন্তু অন্যদের ক্ষেত্রে সেই ভরসাটা তো পায়নি, যেমন হয়তো আসিফ নজরুল বা রেজওয়ানা হাসান, অনেকের ক্ষেত্রে যেমন এনসিপিরও তো 3 জন ছিল উপদেষ্টা পরিষদে। ফলে সব মিলায় ফ্লোটা ছিল কিন্তু জামাতের পক্ষে, যার কারণে পদে পদে কিন্তু বিএনপি বাধাগ্রস্ত হয়েছে। যেমন ধরেন এই যে বিএনপিকে উপেক্ষা করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার দরকার ছিল। সেক্ষেত্রে জামাত এনসিপি আন্দোলন করলো আর আওয়ামী লীগের মতন এত বড় একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করলো, এবং সেক্ষেত্রে তো এর সাই ছিল না, বিএনপির সাই ছিল না। তাহলে বোঝা যাচ্ছে যে পুরো ইউনূস সাহেবের প্রশাসন এবং জামাত এনসিপি মিলে একটা লাইনে কাজ করছে, যা বিএনপি ছিল অন্যদিকে। আমি তখনই বুঝতাম যদি 6 কিন্তু মাসের মধ্যে বিএনপিও তো অন্যদিকে খুব শক্ত অবস্থানে ছিল না, কেউ কেউ বলেছেন নিষিদ্ধ করা উচিত, এই প্রক্রিয়া না সেই প্রক্রিয়া, এবং নিষিদ্ধ হওয়ার পরপরই বা রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরপরই সাধুবাদ জানিয়েছেন। দেখেন, বিএনপি মানে শুধু নির্বাচনটার জন্য অনেক কিছু আপোষ করছে। সে যেমন একদিকে সে ডক্টর ইউনূসের সরকারকেও চাইছে আস্থায় রেখে নির্বাচনটা হয়ে যাওয়া, আবার রাষ্ট্রপতিকেও রক্ষা করার চেষ্টা করছে। এটা তো সত্য যে যখন নাকি রাষ্ট্রপতি বঙ্গভবন ঘেরাও হয়ে গেল, তখন শুধুমাত্র এটা সবাই জানে যে বিএনপি বলে এই তাদের এই পরিকল্পনাটা, ষড়যন্ত্রটা অথবা আন্দোলনটা এটা বিফলে গেছে। ফলে ওই দিক থেকে সে রাষ্ট্রপতিকে রক্ষা করার চেষ্টা করছে। আর গত 18 মাসে মানে বহু বিষয়ে জামাত এনসিপি তারা একটা কৃত্রিম আন্দোলন করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেভারে, কিন্তু হজম করছে। বিএনপিও তো পাল্টা রাস্তায় নামতে পারতো, নামেনি। সে মনে করছে যে তাহলে একটা বিশৃঙ্খলা দেখা দেবে, বিশৃঙ্খলা দেখা দিলে জামাত এনসিপি বা অন্য কোনো গোষ্ঠী তারা সুযোগ নেবে। সেই কারণে সে কিন্তু ডক্টর ইউনূসকেও হজম করছে, করে অপেক্ষা করে 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 সে শেষ পর্যন্ত নির্বাচনটা আদায় করছে। ফলে এখানে বিএনপি কিন্তু নানা রকম ভাবে খেলাধুলা করছে, সেই খেলাধুলায় শেষ পর্যন্ত সে কিন্তু উইন করছে। কারণ উইন করার কারণটা হলো এই যে এসে জামাত কয়েকটা ভুল পদক্ষেপ নিল। বিশেষ করে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে প্রথম আলো ডেইলি স্টারে হামলা হওয়ার পর সমস্ত গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি তারা মনে করলো যে এরা তো উগ্রবাদী, এবং যতগুলি মব হয়েছে সেই মবের দেখা যাচ্ছে যে অধিকাংশ মবের পৃষ্ঠপোষক হচ্ছে এই জামাত এনসিপি। সুতরাং আস্তে আস্তে কিন্তু মানুষের মনোভাবটাও চেঞ্জ হতে থাকলো, এবং শেষ সময় এসে যখন নাকি নারীদের বিষয়ে, যখন নাকি
5 ঘন্টা কর্মদিবসের কথা বলা হলো, তখন অটোমেটিক ওই জায়গাটাও কিন্তু ফাটল ধরলো। ফলে জামাত তার অবস্থানটা ধরে রাখতে পারলো না, সমস্ত মানে বলগুলো কিন্তু চলে গেল কিন্তু বিএনপির কোর্টে, যার ফলে কিন্তু বিএনপির এই বিজয়টা হয়েছে। বিএনপি তার নিজের ভোটে কিন্তু জেতে নেয়। বিএনপির এই ভোটের পেছনে গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি, বিএনপির নিজস্ব ভোট ব্যাংক, আওয়ামী লীগের ভোট ব্যাংক, সংখ্যালঘুদের ভোট ব্যাংক, অনেকগুলো ভোট ব্যাংক, অন্তত আমি হিসাব করে দেখছি 7টা ভোট ব্যাংক বিএনপির ফেভারে ছিল, অন্যদিকে 3টা কি 4টা ভোট ব্যাংক ছিল জামাত এনসিপির পক্ষে। সেই কারণেই কিন্তু বিএনপির এই বিজয়টা হয়েছে। এবং বিএনপির এই বিজয়টা নিয়ে আসতে যে অনেক ষড়যন্ত্র, অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে। এই যে ধরেন এই যে ফরেন সার্ভিস একাডেমিতে যে একটা খুলে বসলো, এটা তো এক ধরনের একটা কনস্পিরেসি ছিল। এটা প্রলম্বিত করা যাতে আস্তে আস্তে এনসিপি এবং জামাত উঠে আসতে পারে এবং বিএনপির গায়ে কালিমা লেপন করতে পারে, এবং এমন একটা পরিবেশ তৈরি করছিল তারা যাতে তারেক রহমান আর দেশে ফিরতে না পারে। অর্থাৎ মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির সঙ্গে তারা ফাইট করতে গেছিল, কিন্তু শেষ সময় ঘটনাক্রমে তারেক রহমান সাহস নিয়ে আসছে, বা যে কোনো পরিস্থিতি হোক না কেন সে দেশে আসাতে কিন্তু পুরো পরিস্থিতিটা উল্টে যায়, এবং পরে শেষ মুহূর্তে মানে সম্মিলিত মানুষের জোয়ারে মানে আর তারা পানি পায়নি। তারপরেও তো বলা যায় যে জামাত বা এনসিপি তাদের জন্য আমি বলবো এটা অপ্রত্যাশিত ফল। বিএনপির জন্য কিন্তু এটা অপ্রত্যাশিত ফল না, কারণ আওয়ামী লীগ যেখানে না। কিন্তু তাহলে আসলে আপনার কি মনে হয়, ওই যে পুরো সেই প্রশ্নটাই যদি আবার যাই, যে তাহলে রিজওয়ানা হাসানকে রাজসাক্ষী বানিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সেই অভিযোগটা কেন জামাত এত শক্তপোক্ত ভাবে করছে এবং একদম তদন্ত চাইছে? বিরোধী দল হিসেবে তারা সবসময় একটা রাখতে চাইবে যে আমরাই তো বিজয়ী হতাম, কিন্তু ওই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে আমরা পারিনি, এইরকম একটা করে তারা তাদের একটা শক্ত বিরোধী এবং বিএনপিকে একটা চাপে রাখার আমার মনে হয় এটা কৌশল। আর জামাত ভালো করেই জানে যে এইরকম সুযোগ তাদের জীবনে কখনোই আসবে না। আগামী 1-1.5 বছরের মধ্যে আমার বিশ্বাস আওয়ামী লীগ রাজনীতিতে যখন করবে তখন কিন্তু মানে জামাত একটা কম্পিটিশনের মধ্যে পড়বে। বিএনপি যতটা আওয়ামী লীগ রাজনীতিতে করবে কত সময়ের মধ্যে আপনার প্রেডিকশন? আমার ধারণা 1 থেকে 1.5 বছরের মধ্যে। আচ্ছা, তো তখন কিন্তু জামাত কিন্তু তখন পিছাইতে থাকবে, কারণ আওয়ামী লীগের তোপের মুখে পড়বে জামাত এনসিপি, ফলে তারা কিন্তু পিছাই যাবে। সেই ক্ষেত্রে আবার দেখা যাবে যে তারা ঘুরে ঘুরে ওই মানে বিএনপির কাছে আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। ফলে এখানে অনেক রকম খেলা, আমি মনে করি 1-1.5 বছরের মধ্যে রাজনীতি অনেক রূপ পাল্টাবে। জামাত এখন করবে কি, ইন দ্য মিন টাইম সে তার অবস্থান, সেই একমাত্র বিরোধী দল, মানে আওয়ামী লীগ হলে যেরকম বিরোধী দলের একটা টেম্পো থাকবে সেই টেম্পোটা তারা ধরার চেষ্টা করতেছে, কিন্তু এটা হচ্ছে আর্টিফিশিয়াল জিনিসগুলো টেকে না, মানুষ কিন্তু স্পষ্ট। তার মানে এই যে অভিযোগ করা এগুলো একটা কৌশল, এবং এটা আর্টিফিশিয়াল কৌশল, মানে আর্টিফিশিয়াল, কোনো ভিত্তি নেই, বাস্তব। আমি স্পষ্ট। আমি জনাব আবু আলমশাদ খান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন এখন? শুনতে পাচ্ছি, ঠিক আছে। আশা করি আপনি আলোচনাগুলো শুনছিলেন, যদি মানে শেষ আলোচনা যেটি হচ্ছে আমি আলোচনা শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, শেষ যে বিষয়টি নিয়ে কথা বলছে সেটাই, সৈয়দা রিজওয়ানা হাসানকে রাজসাক্ষী বলা হচ্ছে, জামাতের পক্ষ থেকে বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী। আপনার কাছে কি মনে হয় এটি কেন বলা হচ্ছে, এবং এই কথাটি বলবার ভিত্তি যথেষ্ট আছে কিনা জামাতের পক্ষ থেকে যা বলা হচ্ছে? দেখেন, সৈয়দ রেজওয়ানা হোসেন একটা সাক্ষাৎকার দিয়েছেন, এবং একটা ডিটেইল সাক্ষাৎকার। এখন মাঝখান দিয়ে কিছু বক্তব্য নিয়ে এসে সেটাকে আপনি প্রমাণ করার চেষ্টা করা যে তিনি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত ছিলেন, তিনি আবার পরে এটার ব্যাখ্যাও দিয়েছেন। সুতরাং ওই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথাটা তাকে দিয়ে, এবং তার সাথে তারা আরেকজন পররাষ্ট্র মন্ত্রীকেও তারা যোগ করতে চাচ্ছেন, যেহেতু উনি উপদেষ্টা পরিষদের সাথে ছিলেন, আমাদের যে প্রধান উপদেষ্টা তার অ্যাডভাইজার ছিলেন, ডিফেন্স অ্যাডভাইজারও ছিলেন। তো এই দুজনকে নিয়ে জামাত তো কিছু কথা বলার চেষ্টা করবে, এবং তারা চেষ্টা করছে। এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এটা তো প্রমাণ করতে হবে, কোথায় ইঞ্জিনিয়ারিং হলো, কিভাবে ইঞ্জিনিয়ারিং হলো, কারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করলো। উল্টা দিকে অভিযোগ শোনা যায় যে জামাতি নাকি কিছু কিছু জায়গায় বেশ ইঞ্জিনিয়ারিং করেছে। আপনারাও শো করেছেন, এবং মোস্তফা ফিরোজ সাহেবরাও শো করেছেন যে ঢাকা শহরে জামাতের যে সমস্ত আসনে জেতার ইচ্ছা এনসিপি এবং জামাতের, সেখানে
হাজার হাজার, কেউ কেউ বলেন লক্ষ ভোটার তারা বাইরে থেকে এনেছেন, মানে অন্য জায়গায় যেখানে জামাতের বা এনসিপির কোনো তেমন কোনো সিটে জেতার চান্স নাই, সেসব জায়গা থেকে তারা ভোটার এনে ঢাকা শহর ভরিয়ে ফেলছিলেন। এই জন্য আমরা ঢাকা শহরের ভোটের রেজাল্টে কিন্তু জামাতকে বেশ বড় ধরনের চমক লাগাতে দেখেছি। তো এইসব কারণে ইঞ্জিনিয়ারিং কে করলো, কখন করলো, কিভাবে করলো, এসব নিয়ে আলোচনা হবে। বাট আমাদের দেশে তো সেই 91 সাল থেকে সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, ইঞ্জিনিয়ারিং, ভোটের ইঞ্জিনিয়ারিং, মিডিয়া কু, নানান কথাবার্তা এইসব ইলেকশন নিয়ে আছে। তো ইলেকশন যারা অবজার্ভ করেছেন, যেভাবে ইলেকশন হয়েছে এবং তারপরে যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তাতে খুবই মোটা চোখে যদি দেখে, খুব সূক্ষ্ম চোখে যদি আমরা দেখতে না পারি, তাহলে কিন্তু ওই ইঞ্জিনিয়ারিং এর ধারণাটা মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্য নয়। যেটা হয়েছে সেটা হলো, মানুষ যেটা বলে এবং মানুষ যেটা করেছে সেটা হলো অনেক ভোটার, যারা আওয়ামী লীগের ভোটার যারা কেন্দ্রে গিয়েছেন, এবং বিশেষ করে সংখ্যালঘু ভোটার যারা কেন্দ্রে গিয়েছেন বা কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন, তাদের পক্ষ থেকে তারা অধিকাংশই বিএনপির ধানের শীষে ভোট দিয়েছেন, এরকমটা বিএনপির ক্যান্ডিডেটও মুখে মুখে স্বীকার করেন, এবং এটা ঘটেছে। সুতরাং সেখানে জামাত একটা বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে, কারণ জামাত ভেবেছিল তারাই সরকার গঠন করবে। আপনার মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, এবং তাদের যে সমস্ত বাহিনী আছে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, এবং তারা যে সমস্ত ইউটিউবে যে সমস্ত মানে বক্তব্য, কথাবার্তা, অনেক কিছু ছেড়েছিল, তাতে মনে হচ্ছিল যে এবার তো আর জামাতকে ছাড়া দেশে কোনো সরকার গঠিত হবে না। সুতরাং ওইখানে যখন রেজাল্টটা ভিন্ন রকম হয়েছে, তারা এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তাদের কিছু বক্তব্য হাজির করে। যেটা মোস্তাফিজ ফিরোজ সাহেব বলছিলেন যে তারা যে একটা শক্তিশালী বিরোধী দল, সেটা তারা প্রমাণ করার চেষ্টা করছেন, কিন্তু কাদা ছুড়াছুড়ি করে। শক্তিশালী বিরোধী দল প্রমাণ করার জন্য কিন্তু এই কাদা ছুড়াছুড়ির কোনো প্রয়োজন নাই। আপনি আবার জিজ্ঞাসা করছিলেন যে ডেপুটি স্পিকার পদটা তারা নেবেন কিনা। এই পদ ডেপুটি স্পিকার দিতে হবে, সংস্কারে এত কষ্ট করে আপনারা এগ্রি করালেন এবং সংস্কারে এতবার আলোচনা করলেন, এখন ডেপুটি স্পিকার পদটা যদি বিএনপি অফার করে, তখন যদি আপনি বলেন যে এটা আমি নিব কিনা, এটা আবার সংবিধানে আছে কিনা, সংস্কার প্রস্তাবে কিভাবে আছে, তো এইসব তো অনেক কথাবার্তা হবে। এটা কি জল ঘন করার মতো বিষয় হয়ে যাচ্ছে কিনা, এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। মানে তারা তো বলছে মনে হয় যে একজন ডেপুটি স্পিকার দিলে সেটি বৈধ হবে না, মানে বিরোধী দল থেকে তো ডেপুটি স্পিকার চাওয়া হয়েছে বা প্রস্তাব করা হয়েছে। তারা আসলে জুলাই সনদ অনুযায়ী যে দুজন ডেপুটি স্পিকার থাকবে, একজন বিরোধী দল থেকে একজন সরকারি দল থেকে, এরকম, মানে তারা আসলে জুলাই সনদকেই বেশি গুরুত্বপূর্ণ বলছে, সংবিধানে যা আছে তার চাইতে বেশি। সেজন্যই তাদের এই অবস্থান। এই না, অবস্থানে সেখানে থাকা। আপনি, হুম। সেখানে আপনার দুজন ডেপুটি স্পিকার হতে পারে, আমাদের দেশে দুজন ডেপুটি স্পিকার হয়নি এরকমটা তো নয়। আপনি স্পিকার, দুজন ডেপুটি স্পিকার করতে পারে না, এটা এটা করে ফেললে যে সংবিধানের বিশাল কিছু ব্যত্যয় ঘটবে এরকমটা না। যদি সংসদ মনে করে এবং তারা যদি দুজন ডেপুটি স্পিকার করতে চান, করতে পারে। এবং সেটা করার পরে যদি জামাত যদি এটা একসেপ্ট করে, একটা সূচনা হতেই পারে যে আমরা পার্লামেন্টে বিরোধী দলের একজন ডেপুটি স্পিকার দেখবো। কারণ এর আগে বলা হচ্ছিল যে এর আগেও হয়েছে, পার্লামেন্টে যে বিভিন্ন সংসদীয় কমিটি থাকে, সেই সমস্ত কমিটির চেয়ারম্যান বিরোধী দল থেকে হবেন, এটা কিন্তু এর আগেও হয়েছে। সুতরাং এবারে আর একটু বেশি পরিমাণ হতে পারে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, একটু এটা প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দিই, যেটি মোস্তফা ফিরোজ বলছিলেন। তিনি মনে করছেন যে 1 থেকে 1.5 বছরের মধ্যে আওয়ামী লীগ আবার দেশের রাজনীতিতে ফিরবে। আপনার এই বিষয়ে কোনো পূর্বাভাস আছে কিনা? না, আমার কাছে এই বিষয়ে কোনো কিছু নাই তথ্য। মুস্তাফা ফিরোজদের কাছে অনেক তথ্য থাকে, সুতরাং তারা এটা ভাবতেই না, পারেন বিশ্লেষণও যে হতে পারে, বিশ্লেষণও হতে পারে। এক কি থেকে দেড় ধারণা করেন? বছরের মধ্যে ফিরে আসবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ফিরে আসাটা তো নির্ভর করছে যে সরকার তাদের উপর যে নিষেধাজ্ঞাটা এর আগের সরকার দিয়ে গেছেন, যে একটা অর্ডার, একটা আদেশ দিয়ে গেছেন যে তাদের কি কার্যক্রম নিষিদ্ধ, সেই আদেশ তো বাতিল করার কোনো বিষয় না, কারণ এটা তো কোনো আইন না যে এটা বাতিল করার জন্য 2/3 পার্লামেন্টে মেজরিটি লাগবে, এবং এটা আইনের অংশ না। হুম। এটা একটা জাস্ট গভর্নমেন্ট অর্ডার। সেই গভর্নমেন্ট মানে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারা এরকম একটা গেজেট নোটিফিকেশন করেছেন, সেই গেজেট যে কোনো দিন বাতিল করে ফেলতে পারেন। সুতরাং 1-1.5 বছর কেন, 1-1.5 দিনের মধ্যেও তারা ফিরে আসতে পারেন, এবং কতদিনে তারা ফিরে আসবেন এটা নির্ভর করছে সরকার এবং সরকারের সেই আদেশের ব্যাপারে তারা কি ভাবছেন, কিন্তু এবং বিএনপি কি তারা এটা মনে করেন বাতিল কিনা করবে? আওয়ামী লীগ জি। বিএনপি কি এটা বাতিল করবে বলে মনে হয়? বিএনপি এটা বাতিল করবে কিনা এটা তো বিএনপির সিদ্ধান্ত, সেই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। বাট বিএনপির এটা বাতিল করা উচিত, সেটা আমি বলতে পারি। রাজনৈতিক আলোচনার
মাঠে যদি আমি থাকি। কারণ আপনি আওয়ামী লীগের যে সমর্থক আছে, আওয়ামী লীগের যারা সাপোর্ট করেন, কর্মী বাহিনী আছে, তাদের সংখ্যা কত? আমরা নানান বিতর্ক করতে করতে 20%-এ অনেকে আমরা নামিয়েছি, এবং এটা কত আছে আসলে তো আমরা জানি না। তারপরে এই বিরাট সংখ্যক মানুষকে বাইরে রেখে একটা গণতন্ত্র চালানো এবং গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা, একটা বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, এসব যে চলবে বা এটাকে প্রতিষ্ঠা করা, এটা কিন্তু খুব কঠিন হবে। সুতরাং বিএনপি এটা করা উচিত হবে। এখন উনারা করবেন কিনা এটা কিন্তু তো ধরেন উনাদের এই সিদ্ধান্ত। উনারা সমীকরণটা কি যদি ভাবেন? চিন্তা করি, যে বিএনপি ইলেকশনের কথা যদি চিন্তা করি, যে আওয়ামী লীগের ভোট অনেকটাই, যেটা আলোচনায়ও আসছিল, যে আওয়ামী লীগের ভোট অনেকটাই বিএনপি পেয়েছে, তো সেক্ষেত্রে তো বিএনপি কেন চাইবে সেই ভোটগুলো হারাতে? কারণ আওয়ামী লীগ চলে আসলে তো আর তাদের সেই ভোট পাওয়ার কোনো জায়গা নাই। তো বিএনপি কেন চাইবে তার যতটুকু ভোট বেশি আসছে সেটা না, হারাতে? বিএনপি তো সার্বিক রাজনীতিটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য চাইবে। বিএনপি একটা গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করলে বিএনপি এটা চাবে। বিএনপি মধ্য পন্থার যে গণতন্ত্র সেটাতে বিশ্বাস করলে বিএনপি এটা চাইবে। ভোট পাওয়া, এবারে ভোট পেয়েছেন না, আপনি পরের বার ভোট পাবেন তার কোনো তো নিশ্চয়তা নাই। সুতরাং আপনি যদি জামাতের মতো একটা শক্তি, জামাত এনসিপি তো একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে তো এসেছে, যেভাবেই হুম। হোক, যেভাবে ইলেকশন হোক, ইনক্লুসিভ না হলেও তারা এসেছে। তাদের কাছে 70-এর কাছাকাছি সিট আছে। সুতরাং তারা নানান ভাবে তো সরকারকে সমালোচনা করে, সরকারের বিরোধিতা করে, রাজপথে মিছিল মিটিং করে তারা তো সরকারকে তাদের যে শক্তিমত্তা সেটার পরিচয় দেওয়ার চেষ্টা করবে। সেখানে বিএনপি তো যে গ্যাপটা আছে, যে শূন্য স্থান আছে, সেই শূন্য স্থান তো থাকবে না। এটা যদি অতীত সরকারের মতো কেউ কাউকে ডিলিট করার চেষ্টা করে, সেটা তো ডিলিট হবে না, আসলে ডিলিট হয় না। আমরা এগুলো অনেকবার আলোচনা করেছি যে রাজনীতিতে কাউকে নিষিদ্ধ করে রেখে বা দল নিষিদ্ধ করে এইটা, এটার ফলাফল খুব একটা ভালো হয়েছে এরকম প্রমাণক নেই। সুতরাং বিএনপি নিশ্চয়ই এভাবে চিন্তা করে, আর বিএনপি চিন্তার মধ্যে তাদের চিন্তার পার্থক্য তো হতেই পারে। এখন আমি মনে করি যে বিএনপি আরো ডিপ চিন্তা করবে। সংসদ হোক, 12 তারিখে সংসদ বসার পরে তো একটা আমরা 5 বছরের একটা সংসদ পাবো। সেটা একটা আইনানুগ ভিত্তি থাকবে সংসদের। এখনো কিন্তু সংসদ আছে না সংসদ নাই, সংসদ শপথ হয়েছে কিন্তু সংসদ তো বসে নাই। বসে। সংসদ যেদিন থেকে বসবে সেদিন থেকে 5 বছরের একটা তারা মেয়াদ পাবেন। তো এই যে সংসদ 5 বছরের মেয়াদে হবে, তখন অনেক বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করবেন, ঠিক করবেন। অতীত সরকারের মতো তারা ভুল করবেন এরকমটা মনে করার কোনো কারণ নেই। জি, স্পষ্ট। আর এই সংসদ বসবে, সংসদে আসলে কি ভূমিকা হবে সেই বিষয়ে আমরা জানতে পারলাম যে পল কাপড়, আহ, মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তিনি ঢাকা সফর করে গেছেন এবং তিনি এটি জামায়াতের কাছে জানতে চেয়েছেন সংসদের বিরোধী দলের ভূমিকা কি হবে, ডেপুটি স্পিকার পদ নিয়ে আমরা যে কথা বলছিলাম সেটি নেবে কিনা, এই বিষয়েও নাকি আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। মোস্তফা ফিরোজ, আপনার কাছে আসলে একটু মোটা দাগে জানতে চাই যে তিনি আসলে কি বার্তা নিয়ে আসলেন এবং তিনি এই রাজনৈতিক দলগুলোকে কি বার্তা দিয়ে গেলেন? আমার ধারণা যে তিনি মূলত এসেছেন মানে বিএনপি সরকারের সাথে আমেরিকার সম্পর্কটা আরো যাতে মজবুত থাকে, এবং তাদের বেশ কিছু চুক্তি আছে, আহ, আহ, কি বলে, সামরিক চুক্তি, সেগুলোর ব্যাপারে ইনশিওর করতে এসেছে। কারণ আহ, সবাই জানে যে ইউনুস এগুলো আগায় ব্যাপারে, কিন্তু সে ইউনুস সরকার গভর্নমেন্ট, আর এটা তো পার্মানেন্ট গভর্নমেন্ট। সুতরাং পার্মানেন্ট গভর্নমেন্টের সাথে একটা সম্পর্ক এস্টাবলিশ করা, এবং যেহেতু মার্ক স্বার্থ আছে এই অঞ্চলে, যে বাংলাদেশকে যদি চীনের বাইরে রেখে তারা যদি সম্পর্কটা একটু আম, মজবুত করতে পারে, সেটা তারা তাদের জন্য লাভজনক। সেই ক্ষেত্রে হয়তো আহ একটা যোগসূত্র থাকতে পারে। সব মিলায় এখনো পর্যন্ত তো সেই এই একদিকে, আরেকদিকে ভারত আমেরিকা, এই যে একটা অবস্থানটা, তার মধ্যে আবার কিছু বিষয় আছে যেটা আবার আমেরিকার সাথে মেলে না। তো মোট কথা, আমেরিকা সাথে তার সম্পর্ক, তার বাণিজ্যিক সম্পর্ক, তার সামরিক সম্পর্ক একটু ঝালাই করা, এবং তাতে ইউনিট সরকার যেভাবে সাপোর্ট আছে সেগুলো যাতে কন্টিনিউ করে, সেটার জন্যই হয়তো তার এই সফরটা। এর কোন রাজনৈতিক বার্তা এই মুহূর্তে আছে? কারণ আমেরিকা এই মুহূর্তে নিজেরই যেহেতু কমিটমেন্ট যে তারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না,
সুতরাং তারা তাদের নিজের প্রয়োজনেই আহ, জামাত যেহেতু একটা শক্তিশালী বিরোধী দল এবং তার যে ধরনের এগ্রেসিভ একটা মুভমেন্ট আমরা 18 মাসে দেখলাম, সেটাকে আরো তারা আইনগত একটা রূপ দিয়ে দিল পার্লামেন্টের একটা শক্তিশালী বিরোধী দল হিসাবে। সুতরাং এখানে যদি আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটে, সেক্ষেত্রে পশ্চিমারা বাধা দেবে না, বরং ওয়েলকাম জানাবে। আন্তর্জাতিক সমর্থন এবং বিএনপির সেক্ষেত্রে আরো বাড়বে, ভারতেরও সাপোর্টটা থাকবে। সব মিলায় আহ মানে আওয়ামী লীগ এই জন্য আমি বলছিলাম যে খুব বেশি এটা সময়ও নেবে না, কারণ আওয়ামী লীগ ইন করলে এই মুহূর্তে জন্য বিএনপির তেমন ক্ষতিটা না, বরং বিএনপি অনেকগুলো প্রমাণ করতে পারবে যে সে সত্যি সত্যি উদার, সে গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। এবং শেষ মুহূর্তে তো বিএনপির গণতান্ত্রিক রাজনীতিটাই তাকে ক্ষমতায় নিয়ে আসলো। সুতরাং সে তো আর জামাতের উপর আর ভরসা করতে পারবে না, বরং জামাত আগে তার উপর একটা নির্ভরশীল অবস্থানে ছিল, সেইটা হয়তো সামনে হয়তো প্রমাণ হবে তখনই, যখন নাকি আওয়ামী লীগ ভেতরে ঢুকবে, তখন কিন্তু জামাতের কণ্ঠটা আস্তে আস্তে স্তিমিত হবে। ফলে রাজনীতির এরকম নানা রকম কলা কৌশলের মধ্য দিয়ে এই মুহূর্তে আমি মনে করি সুবিধাজনক অবস্থানে আছে বিএনপি। তবে যদি আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে যায়, তাহলে পশ্চিমাদের সাথে, ভারতের সাথে সম্পর্কটা আবার কিন্তু তারা চাপের মধ্যে পড়বে, আভ্যন্তরীণ ভাবেও জামাত কিন্তু বিএনপিকে ছাড়বে না। সুতরাং সব দিক বিবেচনায় আমি মনে আমার ধারণা যে আওয়ামী লীগকে ওয়েলকাম করবে বিএনপি। এটা হয়তো অনেক কৌশলের মধ্য দিয়ে, সরাসরি তার করবে না, হয়তো একটা আইনগত অবস্থার মধ্যে দিয়ে, হয়তো যেটা আলম ভাই বললেন যে নিষেধাজ্ঞাটা ইন্টারিম গভর্নমেন্ট দিয়েছিল, সেটা হয়তো তুলে নিতে পারে। তার মানে শুধু শুধু মানে রাজনৈতিক উদারতার জায়গায় না, বিএনপির নিজেরও স্বার্থ আছে আওয়ামী লীগের মতো নিজের একটা দলকে। অস্তিত্বের স্বার্থে, কারণ এই অবস্থা চলতে থাকলে তো 1-1.5 বছরের মধ্যে তো জামাত এনসিপি গিলে ফেলবে বিএনপি কে। সুতরাং তার একটা ঢাল হবে এই মুহূর্তে আওয়ামী লীগের মতন রাজনৈতিক দল যদি ইন করে, এছাড়া কোনো উপায় নেই। কারণ জামাত কিন্তু এক মুহূর্ত ছাড় দেয়নি, এটা তো বোঝাই গেল যে 15 বছর কেন, 20-25 বছরের যারা জোট সঙ্গী ছিল, যারা আন্দোলনের সঙ্গী ছিল, সরকার সঙ্গী ছিল, তারা যেভাবে বক্তব্য দিল নির্বাচন প্রচারকালে যে আপাদমস্তক দুর্নীতিবাজ, অথচ তারা জোট সঙ্গী, সরকার সঙ্গী, কখনোই নির্বাচনী প্রচার অভিযানের আগে বা 5ই আগস্টের আগে কোনোদিনও শুনি নাই যে জামাত বিএনপিকে এইভাবে দল হিসেবে মনে করে যে একটা দুর্নীতিবাজ দল, আপাদমস্তক দুর্নীতিবাজ, 5বার চ্যাম্পিয়ন, এই কথাগুলো কখনো তাদের মুখে শুনিনি। কিন্তু বিএনপি হারে হারে অনুভব করলো তো যে আজকে এই বিএনপি এই অভিযোগ তো তাহলে বিএনপির দিকেও দেওয়া যায়, বিএনপিও তো অনেক কিছু বললো, মানে এটা একটা পুরনো আলোচনা আমরা মাঝখানে কতদিন করেছি, কিন্তু তারপরেও বিএনপিও তো বলেছে যে তারা যুদ্ধাপরাধ বা 71-এর স্বাধীনতা বিরোধী দল, তারাও তো আসলে যখন জোট ছিল কখনো বলে নাই এই কথা যে তারা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী দল। হ্যাঁ, সেই স্ববিরোধিতা তো আছেই। এখন অনেকটা বলা যায় যে তাদের একটা গণতান্ত্রিক চরিত্র নিতে হয়েছে, সেটা চাপে পড়ে হোক অথবা বাধ্য হয়ে হোক অথবা উপলব্ধির থেকে তারা বুঝতে পারছে যে আসলে বাংলাদেশের রাজনীতি করতে গেলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতাকেই আঁকড়ে ধরে রাজনীতিটা করতে হবে, সেটা এখন পরিস্থিতিগত কারণে হোক অথবা চাপে পড়ে হোক। তবে এটা বোঝা যাবে যদি ভবিষ্যতে রাজনীতির মেরুকরণে যদি জামাত আবার যদি আশ্রয় নেয় বিএনপির কাছে, তখন বিএনপি জামাতকে সেই আশ্রয়টা দেবে কি দেবে না তার উপর নির্ভর করবে। একটা পজিটিভ দিক আছে, শত প্রতিকূলতার মধ্যেও, এবং এমন তো পরিস্থিতি তৈরি হয়েছিল যে জামাত ক্ষমতায়ও চলে আসতে পারে, তারপরেও কিন্তু জামাত কিন্তু মানে মানে কট্টরপন্থী কোন ইসলামিক দলকে নিয়ে কিন্তু জোট করে, মানে তারা আসন দিয়েছে একটা দুইটা, এবং খুব ইনসিগনিফিকেন্ট যে এই রাজনৈতিক দলকে নিয়েছে, কি উলামায়ে একটা দল জানি, একটা ওই রুইন ফারানার আসন সহ 2টা সিট তারা দিয়েছিল। কিন্তু খুব কট্টরবাদী দলগুলোকে নিয়ে যে একটা জোট করা, সেই জোট কিন্তু করে, এটা একটা পজিটিভ দিক। তার মানে এটার মধ্য দিয়ে বিএনপি একটা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক রাজনৈতিক যে ধারাটা, যেটা আগে এককভাবে আওয়ামী লীগ প্রতিনিধিত্ব করতো, সেই জায়গাটাই কিন্তু বিএনপি একটা অবস্থান নিয়ে এগোচ্ছে। এটা যদি সত্যি সত্যি আদর্শিক ভাবে হয়, তাহলে হয়তো বাংলাদেশের আগামী রাজনীতির একদম প্রেক্ষাপটটা পাল্টে যাবে, যে জামাত
ভারতের মতন স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আর কখনো বিএনপির কাছে আশ্রয় নিতে পারবে না। এইটা হয়তো প্রমাণ হবে। তা নাহলে এতদিন তারা যে কথাগুলি বলছে যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী দল জামাত, সেটা হয়ে যাবে কথার কথা, সেটা প্রমাণ হবে হয়তো আমরা সামনে দেখবো। জি। রাজনীতিতে কোনটি যে কথার কথা আর কোনটি যে আসল কথা আর কোনটি যে রাজনৈতিক কথা এটি আসলে বোঝা খুব কষ্ট। আমি জনাব আবু আলম শহীদকে সেই প্রশ্নটাই আপনার কাছেও করি, যেটি দিয়ে আমি আসলে এই পর্বের আলোচনা বা এই আলোচনাটা শুরু হলো, যে পল কাপুরের ঢাকা সফর, তিনি আসলে কি বার্তা নিয়ে এলেন, বাংলাদেশের জন্য কি বার্তা, রাজনৈতিক দলগুলোকে কি বার্তা দিয়ে গেলেন, আর তিনি নিজে কি বার্তা নিয়ে গেলেন বাংলাদেশ থেকে? পল কাপুরের ঢাকা সফর যে একেবারে সুনির্দিষ্টভাবে আমাদের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে কোনো বার্তা নিয়ে এসেছিলেন বা বার্তা নিয়ে গেছেন, এমনটা আমার মনে হয় না। পল কাপুর এসেছিলেন তাদের দেশের মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থগুলো আছে এবং আগের যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের সাথে যে সমস্ত চুক্তি বা যেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় ছিল সেগুলো হয়তো ঝালাই করতে এসেছিলেন এবং নতুন সরকারের সাথে একটা সম্পর্ক ভিত রচনা করতে এসেছিলেন। তার মাঝামাঝি তারা তো চাইবেন এমনিতেই আমেরিকা বা আমাদের ইউরোপ বা অন্যান্য দেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, তাদের একটা ইয়ে আছে, উদ্দেশ্য আছে বা তাদের একটা পৃথিবীব্যাপী লক্ষ্যের মধ্যে এটা আছে যে যে কোনো দেশে একটা গণতান্ত্রিক সহনশীলতা বা উদার গণতন্ত্র যাতে চলতে পারে, সেটা তাদের একটা অবশ্যই একটা দিক, সেই লক্ষ্য তাদের আছে এবং সেসব বিষয়ে তারা আলাপ আলোচনা করতে পারেন। বাট একেবারে সুনির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক বার্তা নিয়ে এসেছিলেন ট্রাম্প সাহেবের কাছ থেকে বা নিয়ে গেছেন কোনো সুনির্দিষ্ট বার্তা, এরকমটা আমার মনে হয় না। কারণ সারা পৃথিবীতে এই যে পল কাপুরের ভিজিটের পরেই তো পৃথিবীতে অনেক ঘটনা ঘটলো না। আমেরিকা আক্রমণ করে ফেললো ইরানে, ইসরায়েল ইরানে আক্রমণ করলো, ইরান আবার মধ্যপ্রাচ্যের তা বেশ কয়েকটি দেশে আক্রমণ আক্রমণ চলাকালীন করলো। তো চলার মধ্যেই তিনি আসলেন। হয়তো সে কারণে ওই ওই জিনিসটা কিন্তু মানে আমাদের অভ্যন্তরীণ রাজনীতি যে খুব বেশি গুরুত্ব পেয়েছে এটা আমার মনে হয় না। এবং আক্রমণ চলাকালীন আসার আরেকটা কারণ হলো যে আমাদের যে, আমরা বারবার বলছি যে আমাদের যে ভৌগোলিক অবস্থান সেটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যাতে সরাসরি কোনো দিকে হেলে না যায়, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত বিরোধিতার কথা অনেক জোরে সোরে শোনা গেছে এবং চীনের সাথে সম্পর্ক গড়ে তোলার কথাটাও শোনা গেছে। সে কারণে আমেরিকার তো আবার চীনের সাথে কারো সম্পর্ক খুব ভালো হয়ে যাবে এটাও আমেরিকা পছন্দ করে না, মানে আন্তর্জাতিক রাজনীতিতে। সুতরাং সেটাও তাদের একটা বিষয়। এবং ভারত আমাদের পাশের একটা দেশ, যেখানে 4,000 বেশি কিলোমিটার বর্ডার আছে আমাদের। সুতরাং ভারতের যে অবস্থান সেটাও তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং ভারতের অবস্থান নিয়েও কিন্তু তারা কথাবার্তা বলছেন যে তারা চান না যে পুরো ইন্দো চায়নার এই যে সাগরে, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে ভারতের একেবারে পুরা তাদের নিয়ন্ত্রণ থাকুক বা পুরা নিয়ন্ত্রণে চলে যাক। সেখানে বাংলাদেশ কিন্তু একটা বড় ধরনের ভৌগোলিক অবস্থানে আছে, একটা বড় ধরনের সুবিধা আছে। বাংলাদেশ সরকারকে সেই জিনিসটার ব্যাপারে তারা হয়তো আলাপ আলোচনা করবেন এবং বাংলাদেশকে কিন্তু বুঝতে হবে যে তারা ভালো অবস্থানে আছেন, এটা যেমন সত্যি, তারা খুব সেন্সিটিভ অবস্থানে আছেন এটাও সত্যি। সুতরাং বুঝে শুনে তাকে পদক্ষেপ নিতে হবে। আমাদের হ্যাঁ, এই পররাষ্ট্রনীতি সেন্সিটিভ যা অবস্থানে আমরা থাকার ফলো কারণেই করি, কি, সকলের সাথে বন্ধুত্ব। এই বন্ধুত্ব, সকলের সাথে বন্ধুত্ব বা ওই যে সেন্সিটিভ অবস্থানে আছে বাংলাদেশ, সেই কারণেই কি বাংলাদেশের মানে সরকারের পক্ষ থেকে এই যুদ্ধ সম্পর্কিত এরকম প্রতিক্রিয়া যে মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে হামলা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে বাংলাদেশ বলছে, কিন্তু ইরানে যে হামলা হচ্ছে বা যুক্তরাষ্ট্র যে হামলা চালাচ্ছে সেই বিষয়ে আসলে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি বা বক্তব্য সেখানে কিছু বলা নাই। এটা কি মানে আপনি যে অবস্থানের কথা বলছিলেন তার কারণেই কি এইরকম, নাকি আসলে এই অবস্থানটাকে আপনি কিভাবে দেখেন? সেই কারণে এমনটা করেছে এরকম বলা যাবে না। কারণ হলো যে আগের যে অবস্থান ছিল, ধরেন যখন নন অ্যালাইন মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টটা তো এখন নাই। এবং তার আগেও যে অবস্থান ছিল যখন শীতল যুদ্ধ ছিল, সোভিয়েত ইউনিয়ন কেন্দ্রিক একটা বলয় ছিল, সেই অবস্থাটা এখনো নাই। সুতরাং এখন আমেরিকার অবস্থান অনেক শক্তিশালী এবং সামরিক দিক থেকে তারা খুব শক্তিশালী অবস্থানে আছে। এবং তারা যে সমস্ত জিনিস করে এবং তাদের সাথে আমাদের যে সম্পর্ক, আমরা যে সম্পর্কটা রাখতে চাচ্ছিলাম বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিলেন, সেই সম্পর্ক তো এখনো ইতি টানার মতো সম্পর্ক না। সে কারণে বাংলাদেশের পক্ষ থেকে খুবই নিরাপদ একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। আমি জানি না অন্য কোনো সরকার থাকলে এরকমই স্টেটমেন্ট হতো কিনা। আমার মনে হয় স্টেটমেন্ট এরকমই হতো এবং জি। সেই স্টেটমেন্টে এই কথাগুলোই থাকতো। কারণ জি, আমরা যদি স্পষ্ট। খেয়াল অনেক করি যে ধন্যবাদ। আপনি এই যদি জায়গাটা পশ্চিম একদমই ইউরোপের স্পষ্ট।
তার মানে এরকমই হওয়া উচিত বলে আপনি মনে করেন, মানে বাংলাদেশের যে অবস্থা বা বৈশ্বিক যে প্রেক্ষাপট তাতে আসলে রিয়াকশনটা ঠিক এরকমই হওয়া উচিত, যথাযথ রিয়াকশনে দিয়েছে সরকার। সরকারি স্টেটমেন্ট এরকমই হওয়া উচিত মনে করছি না। সরকারি স্টেটমেন্ট আপাতত এরকম হবে। আর একজন নাগরিক হিসেবে নিশ্চয়ই আমি নিন্দা করি যে একটা রাষ্ট্রের প্রধানকে আপনি যে আহ, মেরে ফেললেন, অ্যাটাক করলেন, বা একটা রাষ্ট্রের প্রধানকে ধরে আপনার নিউ ইয়র্কে নিয়ে গেলেন, এই বিষয়গুলো কিন্তু এগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে, এটা জাতিসংঘে আলাপ আলোচনা হয়। সেখানে বাংলাদেশ সরকার হিসাবে হয়তো খুবই স্পষ্টভাবে এটার বিরুদ্ধে অবস্থান নিতে পারছে না, বাট নাগরিক হিসাবে আমার অবস্থান হচ্ছে যে না, এগুলোর আমরা নিন্দা করি।